সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্দিষ্ট হয়েছে বেশ কিছু বছর আগে। বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ভারতের সঙ্গে সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরে 25,602 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে আমরা বাংলাদেশ 19,467 বর্গ কিলোমিটার এলাকার অধিকার পেয়েছিলাম। প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সঙ্গে এই যে বিরোধ, এই বিরোধের নিষ্পত্তির জন্য আমরা মামলা করেছিলাম 2009 সালে এবং পর্যায়ক্রমে আন্তর্জাতিক আদালতে সেই বিরোধের নিষ্পত্তি হয়েছে। এর মধ্য দিয়ে আমরা সমুদ্র সীমায় আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেছি। কিন্তু এই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পর থেকে সমুদ্র সীমাকে কেন্দ্র করে আমাদের যে অর্থনীতির বিকাশ ঘটবার, সম্ভাবনাগুলোর বিকাশ ঘটবার যে আশা আমরা দেখেছিলাম, স্বপ্ন আমরা দেখেছিলাম, তার কতটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি সেগুলো নিয়ে প্রায় আলোচনা হয়। আমরা গভীর সমুদ্রে আমাদের মৎস্য আহরণ করতে পারছি কিনা, সমুদ্র সম্পদে যে তলদেশে প্রাকৃতিক সম্পদ আছে সেটা কার্যকরভাবে অনুসন্ধান করতে পারছি কিনা, এবং আমাদের সমুদ্র সীমায় আমাদের যে সার্বভৌম অধিকার সেটা আমরা কিভাবে প্রতিষ্ঠিত করছি ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা ভাবি। তো আজকে আমরা আমাদের সেই সম্ভাবনা, একটি বিরাট ক্ষেত্র ব্লু ইকোনমি, সে বিষয় নিয়ে কথা বলবো। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ নৌবাহিনীতে অত্যাধুনিক সাবমেরিন সংযুক্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সাবমেরিনের কমিশনিং করেছেন চট্টগ্রামে। এটি আমাদের একটি নতুন গর্বের বিষয়। আমরা আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 2009 সালে সমুদ্র সীমা মামলায় বাংলাদেশের পক্ষে যিনি ডেপুটি এজেন্ট হিসেবে কাজ করেছেন, যিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট, রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুরশেদ আলমকে। স্বাগত আপনাকে জনাব খুরশেদ আলম। এর আগেও আপনার সঙ্গে বহুবার আমরা কথা বলেছি। সমুদ্র সীমার এই অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি দীর্ঘদিন কাজ করেছেন, লড়েছেন আন্তর্জাতিক আদালতে। আজকে বিশেষ করে আমরা এই প্রসঙ্গটি এসছে যে সমুদ্র সীমা নিরাপত্তার সুরক্ষার জন্য আমরা সাবমেরিন আমাদের নৌবাহিনীতে যুক্ত হয়েছে, এটি একটি নব সংযোজন। কিন্তু সবকিছুর লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ যে সমুদ্র সীমায় যে অধিকার পেয়েছে, যে সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে, তার মাধ্যমে আমরা একটা নতুন স্বপ্ন দেখেছিলাম 2014 সাল থেকে, যে আমাদের নতুন একটা ক্ষেত্র উন্মোচিত হয়েছে। আমাদের নানা চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা এই নতুন ক্ষেত্র, এই নতুন ব্লু ইকোনমির মধ্য দিয়ে আমরা সম্প্রসারিত করতে পারবো, রিয়ালাইজ করতে পারবো। আজকে 3 বছর পরে, প্রায় 3 বছর পরে আপনার কি মূল্যায়ন ব্লু ইকোনমির যে ক্ষেত্রটি আমরা উন্মোচন করেছিলাম সেটি কতটা সম্প্রসারিত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই এখানে। আপনি হয়তো যদি ইতিহাসের দিকে ফিরে তাকান তাহলে আমরা দেখি যে ছোটবেলা থেকে কিন্তু আমরা পড়েছি যে বাংলাদেশ একটা নদীমাতৃক বাংলাদেশ। আসলে এই 1,47,570 বর্গ কিলোমিটারের দেশে নদী, নালা, খাল, বিল, হাউল বাউরের পরিমাণ যদি বলি আমরা 10,000 বর্গ কিলোমিটারের নিচে। কাজে এতটুকু জায়গা নিয়ে কিন্তু আমরা গর্ব ভরে নদীমাতৃক বাংলাদেশ নিয়ে সুখে শান্তিতে ছিলাম। আজকে কিন্তু সাগরে আমরা জায়গায় পেয়েছি প্রায় 1,18,000-এর বেশি বর্গ কিলোমিটার। কাজে আমরা কিন্তু সমুদ্রমাতৃকও হতে পারতাম, কিন্তু হইনি, কারণ ইতিহাসবিদরা তেমন একটা লিখেনি। আমাদের নভেল, নাটকে সাহিত্যিকরাও তেমন বেশি কিছু একটা লিখেনি। আমরা যদি খুব নিকট অতীতে দেখি তাহলে আমরা দেখি একটা জিনিস, 1974 সালে একটা আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছিলেন, টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট। এই অ্যাক্টটা থাকাতে আমরা কিন্তু যদি সঠিকভাবে এই অ্যাক্টটাকে ফলো করতে পারতাম তাহলেও কিন্তু আমাদের সমুদ্র সীমার যে অবস্থা আজ আপনি বলছেন যে বহু আগেই এটা চেঞ্জ করা সম্ভবপর হতো। উনি জীবিত থাকাকালীন এই অ্যাক্টটা করে গেছিলেন এবং সেখানে আমরা 200 মাইল সাগর দাবি করেছিলাম, 12 মাইল টেরিটোরিয়াল সি দাবি করেছিলাম এবং মহিষবাণও দাবি করেছিলাম। কিন্তু পর্যায়ক্রমে যেটা হলো, এবং উনি কিন্তু বার্মার সঙ্গে, মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিনসে 12 মাইল সমুদ্র সীমা উনি ঠিক করে গেছিলেন। এই 1974 সাল থেকে 2009 কিন্তু লম্বা সময়। এই সময়ে কিন্তু সমুদ্র সীমা নিয়ে আর তেমন কোনো কাজ নেই। এমনকি আমাদের মহিষবাণের দাবি নেওয়ার যে বিষয়টি, সেটিও 10 বছরের মধ্যে দেওয়ার কথা ছিল, 1 সাল থেকে 11। এটাও কিন্তু আমি বলি যে 10 সালে বর্তমান প্রধানমন্ত্রী তার আগের সময়ে
80 কোটি টাকা প্রদান করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় আমরা কাজ করে সমুদ্রে একটা সার্ভে করি। এই সার্ভে করে আমাদের যে দাবিনামাটা আমরা জাতিসংঘে প্রদান করি, কিন্তু আমাদের সিরিয়াল হয়ে যায়, ক্রমিক নম্বর হয়ে যায় 55। এই 55 ক্রমিক নম্বর যখন একে আসবে, তখন কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের যে তথ্যপত্র আমরা জাতিসংঘে দিয়েছি সেই অনুযায়ী আমাদের মহীসোপান কতটুকু। কিন্তু আমরা যেহেতু 2009 সালেই মাননীয় প্রধানমন্ত্রী অতীত প্রজ্ঞা এবং সাহসিকতার সাথে দুই প্রতিবেশীকে নিয়েই কোর্টে চলে গিয়েছিলেন। কোর্ট কিন্তু অলরেডি আমাদের একটা সমুদ্র সীমা করে দিয়েছে 2014 সালের 7 জুলাই, আপনি যেটা বলেছেন, যার আয়তন কিন্তু 1,18,813 বর্গ কিলোমিটার। আমাদের মতো একই ভৌগোলিক অবস্থা জার্মানি ছিল। জার্মানি কিন্তু 1967 সালে কোর্টে গিয়েছিল নেদারল্যান্ড এবং ডেনমার্কের বিরুদ্ধে। তারা কোর্টে যাওয়ার আগে তাদের ছিল মাত্র সমুদ্র সীমা ছিল মাত্র 16,500 বর্গ কিলোমিটার। কোর্টে গিয়ে তারা পেয়েছে 12,100। তার মানে একই ধরনের কোস্টলাইন হওয়া সত্ত্বেও জার্মানির মূল, এখন যদি আমি বলি যে সমুদ্র সীমার পরিমাণ হলো মাত্র 28,600 বর্গ কিলোমিটার, সেখানে আমাদের ছিল মাত্র 100 মাইল, অর্থাৎ প্রায় 40,000 বর্গ কিলোমিটার। আমরা এখন 350 বেশি, আমরা এখন 350 মাইল পেয়েছি এবং 1,18,000 বর্গ কিলোমিটার। কাজে এই যে বিশাল এলাকা, এটা কিন্তু আমরা 14 সালের 7 জানুয়ারি জানলাম। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, আমরা সবাই মিলে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখেই একটা আন্তর্জাতিক ওয়ার্কশপ বাংলাদেশে ঢাকাতে আমরা করি, যেখানে বিদেশি অতিথিরাও এসেছিলেন। সেখানে প্রথম আমরা দেশে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে নীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি বলতে কি বোঝায়, এবং এই নীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিভাবে বাংলাদেশ নামক দেশটি উপকৃত হবে। আপনি এটা জানেন ভালো করে যে যে দেশ সমুদ্রকে যত বেশি ব্যবহার করেছে তারা তত বেশি উন্নতি লাভ করছে সব সময়। সমুদ্র যদি আপনি অ্যাজ এ হোল দেখেন, প্রায় বর্তমানে অ্যাসেসড মেরিন প্রোডাক্টের ভ্যালু হলো প্রায় $25 ট্রিলিয়ন। 25 ট্রিলিয়ন ইউএস ডলার। সেখানে বর্তমানে মাত্র 2.5 থেকে 3 ট্রিলিয়ন ইউএস ডলার সব দেশ মিলিয়ে ব্যবহার করতেছে। সমুদ্রের উপকূল আছে এরকম দেশের সংখ্যা প্রায় 140টি। কাজে 140টি দেশই এই 2.5 ট্রিলিয়ন ডলার ব্যবহার করতেছে। কিন্তু আমরা খুব পিছিয়ে আছি, কারণ আমাদের এখানে যে সমস্ত ক্ষেত্রগুলি আছে, ধরেন আমরা সেই ওয়ার্কশপের মাধ্যমে প্রায় 25-26টি ক্ষেত্র আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই ক্ষেত্রগুলোর ভিতরে ধরেন প্রথমেই আমি অনেকবার বলেছি, আপনি আগেও বলেছি, কিছুটা বলতেই হয় যে মৎস্য সম্পদ। এই মৎস্য সম্পদ কিন্তু আমাদের নিউট্রিশন দিচ্ছে, জীবিকা নির্বাহের জন্য বহু লোককে এখানে এমপ্লয়মেন্ট করতে হচ্ছে এই জায়গায়, এবং এটা একটা আমাদের বড় একটা উপাদান হিসেবে কাজ করতে অর্থনীতিতে। কিছু প্রোগ্রেস কি আমরা করেছি মৎস্য সম্পদ আহরণে? মৎস্য সম্পদে আমাদের যেটা কিছু বাধা আছে, সেটা ধরেন 1975 সালে একটা সার্ভে হয়েছিল যে আমাদের সাগরে 475 প্রজাতির মাছ আছে, কিন্তু কোন মাছটা কমার্শিয়ালি কতটা ভায়াবল, ধরা যাবে কি যাবে না, এই 75 সালের পর আর কোনো সার্ভে হয়নি। বর্তমান সরকার মালয়েশিয়া থেকে একটা সার্ভে শিপ কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে এনেছে, যেটা অলরেডি কাজ শুরু করেছে। আশা করি আমরা অদূর ভবিষ্যতে জানতে পারবো যে আমাদের ওই 475 প্রজাতির মাছের মধ্যে কোনটি বৃদ্ধি পেয়েছে, কোনটি কমে গেছে, কোনটি ধরার উপযুক্ত হবে। আমাদের যেটা তেল গ্যাস অনুসন্ধানের বিষয়টি, জি তেল গ্যাসটা একটু পরে আসি আমি। এখানে আমাদের আরেকটা জিনিস হয়েছে যে আমাদের বর্তমান যে ক্যাপাসিটি বাংলাদেশ সৃষ্টির পর থেকেই আমাদের কিছু কাঠের নৌকা আছে, তারা মাছ ধরে। এরা উপকূল থেকে 25-30 কিলোমিটার বেশি যেতে পারে না। আর 250 থেকে 300 ট্রলার আছে, তারা আরো 25-30 কিলোমিটার যায়। কিন্তু আমাদের সমুদ্র লম্বাই হলো প্রায় 664 কিলোমিটার। তার মানে 60-70 কিলোমিটারের পরে বাকি 600 কিলোমিটারে আমাদের কিন্তু কোনো মাছ ধরার কোনো সক্ষমতা এখনো গড়ে ওঠে। এখানে ধরেন টুনা ফিশ আছে, অন্যান্য ফিশ আছে, যেগুলো 50-60 কেজি ওজনের মাছ, ওগুলো ঠিক জালে ধরা। কিন্তু জনাব খোরশেদ আলম, এই যে আমাদের সক্ষমতা প্রসঙ্গটি যখন আসে, 2014 সালেও কিন্তু আমরা এই আলোচনায় করেছি। 2017 সালে এসে আমি জানতে আগ্রহী যে 3 বছর পার হওয়ার পরে
আমাদের সক্ষমতার কোনো প্রোগ্রেস হয়েছে কিনা? হ্যাঁ, সক্ষমতা বৃদ্ধির জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি জানেন যে এখানে ইনভেস্টমেন্ট দরকার। সরকার তো আর নিজে মাছ ধরতে পারে না। প্রাইভেট সেক্টরে আমরা বোর্ড অফ ইনভেস্টমেন্টে প্রেজেন্টেশন দিয়েছি, এফবিসিসিআইতে প্রেজেন্টেশন দিয়েছি, আমি এমসিসিতে দিয়েছি, চিটাগাং চেম্বার অফ কমার্সে দিয়েছি। সব জায়গায় আমি বলেছি যে এখানে কিন্তু সম্পদ আছে, আপনারা আসেন, ইনভেস্ট করেন। সময় লাগতেছে, 4টা লাইসেন্স সরকার ইতিমধ্যে দিয়েছে সাগরে টুনা মাছ ধরার জন্য, কিন্তু এখানে একটু ইনভেস্টমেন্ট করতে হবে। কাজেই প্রাইভেট সেক্টরের পার্টিরা আসতেছে, সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি আশাবাদী যে তারা। কিন্তু মাছ ধরার তো প্রযুক্তি এবং ট্রেনিংও তো দরকার। হ্যাঁ, প্রযুক্তি। এই জায়গাটাই আমি আরো কিছু একটা বলবো যে আমাদের ধরেন স্কিল জনবলের অভাব। এই যে আপনি গভীর সাগরে মাছ ধরবেন, তার জন্য কিন্তু আমাদের খুব একটা প্রশিক্ষণপ্রাপ্ত লোক নাই। মাননীয় প্রধানমন্ত্রী এইবার আয়োরার সম্মেলনে ইন্দোনেশিয়াতে গিয়েছিলেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওনাকে অফার করেছেন যে তাদের এই বিদ্যাটা আছে, যে যদি আমরা এটা আনতে পারি, শ্রীলঙ্কা থেকে আমরা যদি এটা আনতে পারি, বা অন্য কোনো দেশে যদি আমাদেরকে এই বিদ্যাটা ধার দেয় বা শিখতে সাহায্য করে, আমরা নিশ্চয়ই এটা চালু করতে পারবো। আমার বিশ্বাস যে খুব বেশি দিন লাগবে না। আরেকটা বিষয় আছে যেটা আমরা খুব ভালোভাবে চিন্তা করছি, সেটা হলো কালচার করা। আপনি জানেন আমরা পৃথিবীতে প্রায় 4 নম্বর পজিশনে আছি কালচার ফিশে, বাট এটি হলো ল্যান্ড কালচারে। আমরা পৃথিবীর প্রায় 2.5% মাছ, 2.6% মাছ উৎপাদন করি ল্যান্ডে, কিন্তু ওপেন সাগরে কিন্তু আমাদের কালচার নাই। আমরা ওপেন সাগরে কিভাবে কালচার করা যায় অন্যান্য দেশের মতো, ভিয়েতনাম করতেছে, থাইল্যান্ড করতেছে, ইন্দোনেশিয়া করতেছে, চীন একাই পৃথিবীর প্রায় 61% মাছ কালচার উৎপাদন করে। তো কাজেই সবাই করতেছে, আমরাও এটা এক ধরনের মানে চাষের কথা, মাছ চাষ, স্যালমন মাছও চাষ হচ্ছে ইউরোপে। কাজে আমরা মাছ চাষের মাধ্যমে কিভাবে আমরা টাকা উপার্জন করতে পারবো, দেশের লোকের পুষ্টি দিতে পারবো, সেদিকে আমরা নজর দিচ্ছি একসময়। দ্বিতীয় ক্ষেত্র হলো ধরেন এই যে শিপিং আমাদের ধরেন ব্যবসা বাণিজ্য, আমরা প্রায় $6 বিলিয়ন শিপিং ফ্রেট দেই। আমাদের $74 বিলিয়ন হলো ট্রেড, কিন্তু আমাদের জাহাজ নাই। 2600 জাহাজ বিদেশ থেকে আসে প্রত্যেক বছর, তারা মালামাল। কাজে এই জায়গাটাতেও আমাদের ইনভেস্টমেন্টের একটা বড় সুযোগ আছে। আমাদের জাহাজের সংখ্যা মাত্র হলো 27টি। কাজে আমাদের যারা আছে পাবলিক, যারা ধরেন ইনভেস্টমেন্ট করে, এন্টারপ্রেনিয়ার, আমি তাদেরকে আপনার মাধ্যমে, আজকে আপনার টিভি শো এর মাধ্যমে জানাইতে চাই যে আপনারা আসেন, এই ক্ষেত্রটা আপনাদের জন্য অবারিত দ্বার খুলে দেবে। আপনি এটাও খেয়াল করবেন যে টক শোতে কিন্তু এই ব্লু ইকোনমি নিয়ে খুব একটা বেশি কথা হয় না। কাজে মানুষের জানার জন্য যে আপনারা রাজনীতি নিয়ে বেশি কথাবার্তা বলেন, ইকোনমি নিয়ে বেশি কথাবার্তা বললে হয়তো যারা এই দিকে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এতদিনে হয়তো এগিয়ে আসছেন বা চিন্তা ভাবনা তারা শুরু করতেছেন। আমাদের ধরেন বন্দরের অবস্থা আরো উন্নতি করতে চলছে, যে সরকার বেশ কয়েকটা বন্দরে প্রোগ্রাম নিয়েছে, পায়রা বন্দর হচ্ছে, জাপান একটা বন্দর করার জন্য চেষ্টা করতেছে মাদারবাড়িতে। কারণ আমাদের যে বর্তমান চট্টগ্রাম বন্দর হয়তো আগামী 5 বছর পরে তার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে। মংলা বন্দরও অনেক ভিতরে, 75-76 কিলোমিটার, অনেক ভিতরে। কাজে আমাদের বন্দরও লাগবে, কোস্টাল শিপিং লাগবে। আমাদের ধরেন চিটাগাং থেকে একটা মালামাল আনার জন্য আমরা রাস্তা ব্যবহার করি। একটা কন্টেইনার খুলে 3টা কাভার্ড ভ্যানে করে মালামাল নিয়ে আসতে হয়। ঢাকা থেকেও একই রকম, একটা কন্টেইনারের মাল 3টা কাভার্ড ভ্যানে করে চিটাগাং নিতে হয়। রাস্তায় ধরেন কনজেশন হচ্ছে, আমরা তেল গ্যাস পুড়তেছি, অ্যাক্সিডেন্ট বাড়তেছে, পলিউশন হতেছে, কিন্তু আমরা এই যে আমাদের নদীপথটা আমরা এখনো ব্যবহার করতেছি না। আমাদের পানগাঁও টার্মিনাল সরকার অলরেডি করে দিয়েছে, 380 কোটি টাকা ব্যয়, ইট ইজ নাও রেডি। কিছু কিছু জাহাজ প্রাইভেট সেক্টর বানাচ্ছে, দেখবেন যে আপনি অদূর ভবিষ্যতেই ইউরোপের মতো আমাদের নদীপথ দিয়েও কন্টেইনার কিন্তু প্রধান বন্দরগুলো দিয়ে ঢাকায় আসবে, আবার ঢাকা থেকে ফেরত যাবে। এটা কি সত্যি কথা, যে সত্যি কিনা যে পরিমাণ মনোযোগ আমরা মুখে দিয়েছি বা আমরা স্বপ্ন দেখেছি, সেই পরিমাণ দিক নির্দেশনা বা সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নটা হয় নাই, এবং এটা শ্লথগতির কারণেই মানে প্রত্যাশিত রেজাল্ট আমরা পাচ্ছি না। যেমন তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে একটি জরিপ জাহাজ কিনা হবে বা সেটা করা হবে, সেই সিদ্ধান্তটা তো সময় মতো নেওয়া যায়নি। না, আমি এই প্রক্রিয়াটা দীর্ঘসূত্রিতার কারণেই দেখা গেল যে এটা পিছিয়ে গেল আরো 2-3 বছর। না, আমি একটু বিনয়ের সাথে আমি একটু দ্বিমত পোষণ করবো আপনার সঙ্গে, যে এই সাগর বিদ্যাটা একটু আলাদা বিদ্যা। আপনি দেখেন স্কিল জনবল খুব দরকার। আমাদের কোনো একটি ইউনিভার্সিটিতেই 13 সালের আগে ওশানোগ্রাফি পড়ানো হয়নি। এই মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন আমরা সমুদ্র জয় হলো, উনির নির্দেশেই প্রথমে ঢাকা ইউনিভার্সিটি চালু হলো। উনি আরেকটা মেরিটাইম ইউনিভার্সিটি করেছেন ইতিমধ্যে ঢাকায়। কাজেই ওশানোগ্রাফি যদি না পড়েন, সাগর সম্বন্ধে যদি আপনি না হন,
যথাযথ বিদ্যা আহরণ না করেন আপনি কিন্তু সাগরে যেয়ে কাজ করতে পারবেন না। তেল গ্যাস আহরণের ব্যাপারটাও তার সঙ্গেই ভাবে জড়িত। কাজে ইতিমধ্যে কিন্তু এদিক দিয়ে কাজ হয়ে যাচ্ছে, যে 2টা ইউনিভার্সিটি হয়েছে। চিটাগাং ইউনিভার্সিটিতেও ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স এখন ওশানোগ্রাফি পড়ানো হচ্ছে। জনবল যদি না থাকে, স্কিল জনবল, আপনি তো কাজ করতে পারবেন না। কাজে আপনাকে কিন্তু একটু সময় দিতে হবে। ইচ্ছা করলেই অনেক কাজ করা যায় না। যদি আপনি মনে করেন এই ওশানোগ্রাফি 70 সালে আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হতো, যেটা আমাদের পাশের দেশে 60 সাল থেকে পড়ানো হচ্ছে, আমাদের কিন্তু জনবল আজকে তৈরি হয়ে যেত, কিন্তু সেটা তো হয় নাই। এখন জনবলও তৈরি করতে হতেছে, ইকুইপমেন্ট আনতে হচ্ছে, কাজ হচ্ছে। এবং দেখেন আপনি আমাদের বরি বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট, এটা মাননীয় প্রধানমন্ত্রী 1997 সালে কক্সবাজারে জায়গা দিয়েছিলেন, কিন্তু হয়নি। এখন কাজ শুরু হয়ে প্রায় ইনফ্রাস্ট্রাকচার সব রেডি। এখন হয়তো যে কোনো সময় এটা কমিশন হবে, তাহলে আমাদের সায়েন্টিস্ট হবে, আমরা কাজ করতে পারবো। আমাদের যে ভেরিয়াস ক্ষেত্রগুলো আছে, ধরেন আমরা কি করি সাগর থেকে, শুধু লবণটা করি। লবণটা কিভাবে হয়? এই নিচে পলিথিন বিছাই দেই, জোয়ারের সময় পানিটা আটকায়, সূর্যের উত্তাপে পানিটা চলে যায়, লবণটা আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নেই এখানেও মেশিন দিয়ে পিওর হোয়াইট সল্ট করার জন্য আমাদের নাই। মাছ থেকে ধরেন শুধু শুটকি করি, অথচ মাছ থেকে ধরেন আইসল্যান্ডের মতো দেশ জ্যাকেট বানাচ্ছে মাছের স্কিন দিয়ে। মাছের প্রতিটা জিনিস তারা ব্যবহার করতেছে, তেল থেকে ওমেগা 3 ট্যাবলেট করতেছে। আমরা করতে পারতেছি না। এই বায়োটেকনোলজি আমাদেরকে আনতে হবে। আপনি তেল গ্যাসের কথা বললেন, হ্যাঁ, তেল গ্যাসের ব্যাপারে যেটা একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আমরা কোনো সময়ই বড় ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করতে পারিনি তেল গ্যাস এই বিডিং এর জন্য, ওপেন বিডিং এর জন্য। এখন যেটা হচ্ছে, একটা স্পেকুলেটিভ সিসমিক সার্ভে হচ্ছে। এই সার্ভেটা হলে আমরা এই সার্ভের তথ্যটা বিক্রি করতে পারবো বিদেশি কোম্পানির কাছে। ওরা তখন দেখবে যে কোন জায়গায় সম্ভাব্য বেশি সম্ভাবনা আছে তেল গ্যাস পাওয়া, তাহলে দে উইল বি মোর ইন্টারেস্টেড টু কাম এন্ড ইনভেস্ট ইন বাংলাদেশ। ইতিমধ্যেই কয়েকটা কোম্পানি, এই জায়গায় কি আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট? হ্যাঁ, পুরাটাই প্রাইভেট, সরকারের কিছু নেই। এবং অলরেডি কয়েকজনের সাথে চুক্তি স্বাক্ষর হওয়ার মতো অবস্থায় চলে আসছে। কাজে আমরা আশা করব যে তেল গ্যাসে আমরা এগিয়ে যাব। শুধু তেল গ্যাস না, সাগরের নিচে আরো অনেক ধরনের। এটা কি সত্যি যে এই ধরনের ইনিশিয়েটিভে যদি $100-200 মিলিয়ন যদি কোনো প্রাইভেট ইনিশিয়েটিভে বাংলাদেশের উদ্যোগও, বাংলাদেশি এন্টারপ্রেনারদের উদ্যোগও যদি হয়, সেখানে সরকার মানে ঝুঁকি শেয়ার করার মতো পদক্ষেপ নেবে? সরকার ঝুঁকি শেয়ার করার মতো পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের পিএসসিতে এটা নাই। আচ্ছা। এবং আমরা মোটামুটি দেখেন, অনেকেই হয়তো ভুল বুঝবে যে আমরা কিন্তু এখনো গ্যাসের প্রাইস প্রায় $4.5 রাখছি যদি অফশোরে পাওয়া যায়। জি। তার মানে কি, আজকে যদি কেউ কাজ শুরু করে, তার 7-8 বছর লাগবে এটা পেলে উঠায় নিয়ে আপনাকে গ্রিডে দিতে। তখনও কিন্তু আমাদের দামেই থাকবে। অথচ মায়ানমার এখনই তারা $7.5 দিচ্ছে, ভারতও $6.5 দিচ্ছে। কাজে আমরা কিন্তু এখনো যে কম দাম রেখেই চেষ্টা করতেছি যাতে জাতীয় স্বার্থটা সমন্বিত রাখে। কাজে এদিকটা আমার মনে হয় আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমরা হয়তো আরেকটু, যেমন ক্রুজ ট্যুরিজম। যে দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু কোনো ক্রুজ ট্যুরিজমের বড় জাহাজ আসেনি। এই গত মাসে প্রথমবারের মতো একটা ক্রুজ শিপ আমাদের মহেশখালীতে এসেছে। কাজে ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে, কারণ বাইরের দুনিয়াকেও তো আপনাকে বলতে হবে কি ফ্যাসিলিটিস আছে না আছে। প্রথমবার আসছে, সামনে আমরা আশা করতেছি যে এটা আসা শুরু করবে। যদিও আমাদের পানিতে দেখেন এখনো কোনো স্পোর্টস ফ্যাসিলিটিস নাই, এখানে একটা জায়গা আমরা গ্রো করতে পারি। ইয়টস, মেরিনাস যেগুলো বাইরে আছে, সেগুলোর ব্যাপারে আমাদের একটু সম্পদ দেওয়ার দরকার আছে। প্লাস আমাদের যে বিচগুলো আছে, এই বিচগুলোতে আপনার জিরকন, যেটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বিচে আছে। আমি আমার বইতে লিখেছি। কিন্তু ওই যে উঠাতে গেলে আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, একটু সময় লাগতেছে। এটা আপনাকে দিতে হবে এই সময়টা। কারণ আপনি দেখেন যে আমাদের যে সমুদ্র সীমা, ওই 74 সালে জাতির পিতা যেটা করে গেছেন, সেটার বাস্তবায়ন কিন্তু করলেন তার যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী 2014 সালে। এই সময়ের মাঝখানটা একটা বড় সময়, 40-45 বছর কিন্তু পার হয়ে গেছে। আমরা সমুদ্রের দিকে নজর দেই নাই, মানে আমরা দৃষ্টি ওইভাবে দেই নাই। আমি অনেক সময় হাসি ঠাট্টা করে এটা বলি, যেটা ওই সম্রাট আকবরের আমল থেকে আমরা সাগরের দিকে আসলে দেখি নাই। কারণ ভারতবর্ষে সবাই আসছে ল্যান্ড দিয়ে, সাগর পথে রবার্ট ক্লাইভই আসছিল এবং তারা 200 বছর শাসন করে গেছে। কাজে আমাদের সাগর পথে এখন মানে সময় আসছে আমাদেরকে দৃষ্টি দেওয়ার। আমরা যদি দৃষ্টি দেই, এই যে ক্ষেত্রগুলো আমরা বললাম, ইনক্লুডিং আপনি ধরেন আরেকটা জিনিস আছে যে বায়োটেকনোলজি, যেটা বললাম যে এই মাছের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ওষুধ
কসমেটিক্স এবং অন্যান্য জিনিস তৈরি হচ্ছে। তাছাড়াও আমি আরেকটা জিনিসের কথা আপনাকে বলবো, যে যেটা বলা দরকার, যে মেরিন জেনেটিক রিসোর্স। মানুষ 2000 সাল পর্যন্ত জানতো যে পানির 100 ফিট নিচে আর কোনো জীব থাকতে পারে না, বিকজ সূর্যের আলো পৌঁছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে 5000 10,000 ফিট পানির নিচেও মেরিন লিভিং স্পেসিস আছে, এবং সেই স্পেসিসগুলা তাদের জিন এতই শক্তিশালী যেগুলো দিয়ে আপনার আলঝিমার ক্যান্সার রোগীর ট্রিটমেন্টের জন্য ওষুধ গুণাগুণ পাওয়া যাচ্ছে। এবং এটার জন্য প্রায় 14,000 প্যাটেন্ট অলরেডি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড করে ফেলছে। এবং জাতিসংঘের নতুন আইন, বায়োডাইভার্সিটি বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন, BBNJ, এই নামে একটা নতুন আইন, আন্তর্জাতিক আইন করার জন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করছে। এই মাসের 27 তারিখ থেকে এটা নিউ ইয়র্কে আবার শুরু হবে, আমার যাওয়ার কথা আছে। কাজে এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলোতে আমাদের পার্টিসিপেশন যদি ঠিক মতো থাকে, এই অ্যাওয়ারনেসটা যদি না হইতে এতদিন, তাহলে কিন্তু আমরা এই সাগরের ব্যাপারে হয়তো ওইরকম অবস্থাতেই থাকতাম। সমুদ্র সীমা শুধু অর্থনৈতিক সম্ভাবনার কথাই আলোচনা হয় না, এই অঞ্চল বা ফার বিয়ন্ড, এখানে সমুদ্র সীমার একটা কৌশলগত একটা গুরুত্ব কিন্তু দিন দিন বাড়ছে। এখানে যুক্তরাষ্ট্র তাদের রিব্যালেন্স এশিয়া পলিসি করেছে, চায়নার মনোযোগ আছে, ইন্ডিয়াও ভেরি অ্যাক্টিভ, মায়ানমারও সক্রিয়। সবাই আমরাও রিসেন্টলি আমাদের সমুদ্র সীমার যে আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য নানা রকম উদ্যোগ নিয়েছি। আমাদের ফ্রিগেট, যুদ্ধজাহাজ, আমাদের টহল বিমান, সম্প্রতি আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব আরো জোরদার করার জন্য আমরা সাবমেরিন যুক্ত হয়েছে আমাদের অত্যাধুনিক। এই বিষয়ে আপনি বলেন যে এটা সাবমেরিন যোগ হওয়ার ফলে আমাদের সমুদ্র সীমার নিরাপত্তার ক্ষেত্রে এটা কি মাত্রা যোগ করলো? আমি আরেকটু বলি যে আমরা কিন্তু একটা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের সদস্য। 21টা দেশ এখানে আছে, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, মোটামুটি রিমে যারা আছে সবাই আছে। এই অ্যাসোসিয়েশনে কিন্তু আমরা মেরিটাইম সেফটি সিকিউরিটি দেখি, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট দেখি, ফিশারিজ ম্যানেজমেন্ট দেখি, সায়েন্স অ্যান্ড একাডেমির ব্যাপারটা দেখি, ব্লু ইকোনমি দেখি, উইমেন এম্পাওয়ারমেন্ট দেখি। এই বিষয়গুলো কিন্তু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেখা হয় এবং রিলেটস টু ইন্ডিয়ান ওশেন রিম। কাজে বৃহত্তর ইন্ডিয়ান ওশেনের ব্যাপারে যাতে আমরা কিন্তু সবাই সমভাবে অংশীদার। এখানে এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সামিটেই গিয়েছিলেন, এই 20 বছর পর আয়োরা সামিট হলো আপনার ইন্দোনেশিয়াতে, সেখানে গিয়েছিলেন। আমরা 21 সালে আয়োরার চেয়ারম্যান হব, ইনশা করি আমরা আরো ভালো রোল প্লে করতে পারবো। আপনি যেটা বলেছেন সেটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1997 সালেই ঘোষণা দিয়েছিলেন। ত্রিমাত্রিক মানে কি? আমাদের এখন যুদ্ধ জাহাজ আছে যারা পানির উপর দিয়ে চলাচল করে, পানির উপর দিয়ে সার্ভিলেন্স করে, পানির উপর দিয়ে দেখে, নিচেও কিছুটা করতে পারে। এরপরে আমাদের নৌবহরে যুক্ত হয়েছে এয়ারক্রাফট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার। তারা আকাশটা দেখে, তার মানে পানি দেখা হচ্ছে, আকাশ দেখা হচ্ছে। আমাদের ছিল না এই যে পানির নিচে কি হচ্ছে। আমাদের মনে করেন যে উপকূলের কিছু দূর গেলেই এবং আমাদের শেষ সীমানা পর্যন্ত পানির গভীরতা হল 2500 মিটার, অলমোস্ট 8000-9000 ফিট। এই পানির গভীরতা কি হচ্ছে আমরা তো জানতাম না। এই নতুন করে এই সাবমেরিন যুক্ত হওয়ার ফলে আমরা যেটা করতে পারবো, যে আমাদের আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে যেটা উপরের সারফেস শিপ দিয়েও সম্ভব না, এয়ারক্রাফট দিয়েও পানি নিচে দেখা সম্ভব না, ইভেন কি স্যাটেলাইট দিয়েও পানি নিচে দেখা সম্ভব না, সম্ভব শুধুমাত্র সাবমেরিন দিয়ে। তো কাজে আমাদের সাবমেরিন দিয়ে আমাদের যে গভীর এলাকা, এই এলাকায় কোথায় কি হচ্ছে, অন্য কোনো সাবমেরিন আসতেছে কিনা, আসলে তাদের উদ্দেশ্য কি, তারা কি বেড়ানোর জন্য আসতেছে, আমাদেরকে হ্যালো বলার জন্য আসতেছে, নাকি আমাদের সমুদ্রের তলদেশের নিচে যে মাটি আছে সেখানে কি সম্পদ আছে সেটা দেখার জন্য আসতেছে। এই জিনিসগুলো আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো। আপনি জানেন যে আমাদের এখানে একটা সাগরের নিচে একটা নদী আছে, এটা হলো আপনার সুন্দরবন থেকে 22 কিলোমিটার দূরে একটা নদীর মতো আছে, যাকে ক্যানিয়ন বলা হয়। এটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। মানে আপনি এর পারে দাঁড়াবেন, পানি হবে 100 ফিট, এক পা সামনে দিবেন, পানি হবে 2000 ফিট, 2500 ফিট, 1500 ফিট, এতই গভীর। এটা প্রায় 3000 কিলোমিটার লম্বা এই নদীটা, মানে শ্রীলঙ্কা পার হয়ে গেছে। আমাদের এই যে পলিমাটি আসে, এই পলিমাটির একটা বড় অংশ এই নদী দিয়ে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চলে যায়, আমাদের এখানে সবগুলো থাকে না।
কাজে এই যে বিরাট একটা নদী, যেখান দিয়ে একটা নিউক্লিয়ার সাবমেরিনও চলতে পারে, এখান দিয়ে কারা আসা যাওয়া করতেছে, সেগুলো তো আমাদের দেখার দরকার আছে। কাজে আমাদের যেভাবে আমাদের পত্রপত্রিকায় লেখা হচ্ছে যেটা অন্যের জন্য, আমার তো মনে হয় না যে আমাদের নিজস্ব সম্পদ রক্ষার্থেই আমাদের সাবমেরিন দরকার। যে আমাদের এলাকাটায় কোথায় কিভাবে আমরা ভবিষ্যতের জন্য কি করতে পারবো, কতটুকু আমাদের সম্পদকে রক্ষা করতে পারবো, সে কারণেই সাবমেরিন দুটো সঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার বিশ্বাস আমরা আকাশে যেমন পাহারা দিচ্ছি, সমুদ্রের উপরিভাগে পানিতে যেমন জাহাজ দিয়ে পাহারা দিচ্ছি, সমুদ্রের পানির নিচে বা তলদেশ পর্যন্ত জায়গা কোথায় কি হচ্ছে সেটাও আমরা সঠিকভাবে পাহারা দিতে পারবো। খুবই সহজ ভাষায় আমি আপনাকে বলবো। কোনো নিরাপত্তার ঝুঁকি দেখছেন না যে এটা মানে সংঘাত? আমি দুইটা সাবমেরিন দিয়ে কোনো রকম সংঘাত করার মতো পরিবেশ আজ পর্যন্ত কোথাও কোনো নৌবাহিনীতে হয়েছে বলে আমার জানা নাই। কারণ এটা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হবে। কাজে এই দুইটা সাবমেরিন দিয়ে আপনি কাউকে ইয়েও করতে পারবেন না। আর মূলত আমাদের তো দেশীয় নীতিতেই যে অন্যের প্রতি যুদ্ধমুখী মনোভাব, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, যেটা জাতির পিতা বলে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বারবারই এটা বলছেন, আমাদের পররাষ্ট্র সচিব এটা বারবার বলছেন, আমি নিজেও এটা বলেছি যে আমার বিশ্বাস যে আমরা ওই নীতিতেই অচল থাকব। সেটাই আমাদের নীতি, সেটাই আমাদের মূল মন্ত্র, এবং সেটাই আমাদের অর্থনৈতিকভাবে যদি সামনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সামনে এগুতে হবে এবং যেতে হবে। কাজে আমার বিশ্বাস যে এটা অন্য যে কেউই চিন্তা করুক না কেন, এটা কোনো অফেন্সিভ কাজে ব্যবহার করার মতো সময় আমাদের এখনো তৈরি হয়নি। আচ্ছা, আপনি সম্ভাবনার কথাগুলো বলছিলেন, সেখানে সাবমেরিনও এক ধরনের আমাদের সম্পদ সুরক্ষা করা, সম্পদের নজরদারি করা বা টহল দেওয়া, কারো ইন্ট্রুশন যদি হয় সেটাকে তারা মানে খেয়াল রাখা, সেই কাজগুলো তারা করতে পারবে। কিন্তু এই মুহূর্তে যে সম্ভাবনাগুলোর কথা বললেন আপনি, এগুলো শুধু কাগজে কলমেই রয়ে গেল নাকি আদৌ আমরা মানে এটা থেকে কার্যকর বেনিফিট আমরা পেতে শুরু করব বা করছি কিছু? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হয়তো জানেন যে মুখ্য সচিবের নেতৃত্বে 19 জন সচিবকে দিয়ে একটা এই সাগর সমুদ্র সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটি একটা করে দিয়েছেন। এই কমিটি কিন্তু রেগুলার বেসিসে কাজ করতেছে এবং খুবই কয়েক মাস হলে একটা ব্লু ইকোনমি সেলও এনার্জি মিনিস্ট্রির আন্ডারে তৈরি করা হয়েছে। আচ্ছা, হচ্ছে এখন ওই আপনি যেটা বলছেন যে কেন এটা লাভ দিয়ে হয় না, কেন এটা জোর দিয়ে হয় না, আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা তো ধরেন প্রতিটা ইউনিভার্সিটিতেই 85টি ইউনিভার্সিটি, তাহলে আমরা কেন 40 বছর আগে ওশানোগ্রাফি কোর্সটা শুরু করতে পারিনি? যদি সেটা হতো তাহলে তো আমার জনবল থাকতো আজকে। কিন্তু আজকে সেই দক্ষ জনবলের কারণেই আমরা হয়তো কিছুটা আগাচ্ছি, প্রত্যেকটা ফিল্ডেই আমরা আগাচ্ছি, কিন্তু হয়তোবা আপনি যে স্পিডে চাচ্ছেন সেই স্পিডে আসলেই পানিতে আগানো সম্ভব না। কারণ দেখেন এয়ারফোর্সের প্লেন কিন্তু খুব জোরে চলে বাতাসে, পানিতে স্পিড কিন্তু কোনো জাহাজেরই 30, 35, 40-এর বেশি হয় না। কারণ পানি এমন একটা মিডিয়াম যেটা আপনাকে আটকিয়ে রাখে। কাজে পানির উপরে যেমন আটকিয়ে রাখে, পানির নিচেও যেতে হলে আপনার যেমন ইকুইপমেন্ট দরকার হবে, স্কিল ম্যান পাওয়ার দরকার হবে, সম্পদ তুলে আনার জন্য আরো বেশি দরকার হবে। যেমন আমি একটা কথা বলি আপনাকে, পলিমেটালিক নুডিউলস, পলিমেটালিক সালফাইড, তারপরে কোবাল্ট রিচ ক্রাস্ট, এই জিনিসগুলো সাগরের নিচে পড়ে আছে। উঠায় আনলে আপনি কপার, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এই দুষ্প্রাপ্য পদার্থ পাবেন, ফ্রি নিয়ে আসতে পারবেন। কিন্তু এটা আনার জন্য তো আপনার যোগ্য জনবলের দরকার, যথাযথ জাহাজের দরকার। তারপরে সাগরের তলদেশে গ্যাস হাইড্রেট আছে, এইরকম বড় বড় শেপ, হাজার হাজার বছর ধরে এগুলো তৈরি হয়েছে। এগুলো উঠানোর জন্য আপনার উঠায় আনলে আপনি সেম মিথেন গ্যাস পাবেন, যেটিতে আপনি বাসায় রান্না করেন, গাড়ি চালান, ইন্ডাস্ট্রি চালান। কিন্তু এগুলি আমাদের সাগরে আছে কি নাই, তার জন্য তো জাহাজ দরকার, যোগ্য জনবল দরকার, এটা বাইর করা। থাকলে আমরা উঠাইতে পারবো কিনা, উঠাইলে কিভাবে উঠাবো, কিভাবে কাজ করব, ফরওয়ার্ড যে বিনিয়োগটা দরকার সেই বিনিয়োগটা আমরা দিচ্ছি কিনা, সেই বিনিয়োগটা দেওয়ার জন্যই আপনি হয়তো দেখবেন যে আরেকটা রিসার্চ শিপ খুবই কেনার জন্য, ক্রয় করার জন্য খুবই মানে কাজ চলছে, হয়তোবা হয়ে যাবে। কিন্তু ওরকম একটা রিসার্চ শিপ, একটা বৈজ্ঞানিক জাহাজ যদি আমাদের এসে যায়, তাহলে কিন্তু এই সবগুলো ফিল্ডে আমার বিশ্বাস যে বাংলাদেশ আরো দ্রুত গতিতে কাজে এগিয়ে যেতে পারবে এবং কাজটা গুছিয়ে আনতে পারবে, এবং তাতে দেশ, আপনি, আমি, আমরা সবাই উপকৃত হব।
আরেকটা বিষয় আমি জানতে চাই যে আপনি ট্যুরিজমের কথা যখন বলছেন, এখানে মানে আপনার ফরেন ক্রুজ শিপসগুলো ধরেন একটা আসছে, আপনি বললেন মহেশখালীতে আসা শুরু করলো, আমাদের এখান থেকে ওশেন গোয়িং কোনো ক্রুজ শিপিং এর, যেমন আমি দেখলাম যে কিছুদিন আগে মুম্বাই থেকে মালদ্বীপে একটা নতুন ক্রুজ শিপ চালু হয়েছে, 7 দিনের 10 দিনের একটা প্যাকেজ, এরকম কোনো উদ্যোক্তা বা বিনিয়োগ? উদ্যোক্তা সরকার কিন্তু সুবিধা দিতে চাচ্ছে, কিন্তু উদ্যোক্তা আসতে হবে কিন্তু বেসরকারি প্রাইভেট সেক্টর থেকেই। এই কারণেই ধরেন মাঝখানে কয়েকজন ইন্টারেস্টেড হয়েছিল, তারা আবার একটু পিছিয়ে গেছে। আমার মনে হয় তারা হয়তো আবারও এগিয়ে আসবে জাহাজ আনার জন্য। আপনারা দেখে থাকবেন যে টিভিতে কিন্তু বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, সেটা এই মুহূর্তে হয়তো দেখছি না, বাট আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তারা আগ্রহী, হয়তো এসে যাবে, কারণ মানুষের আগ্রহ বাড়তেছে সাগর নিয়ে। আমি আপনাকে এটা বলতে পারি যে সাগর হলো লাস্ট ফ্রন্টিয়ার। সাগর সম্বন্ধে আমরা এখনো জানি মাত্র 5%, আর বাকি 95% জানি না আমরা এখনো। কাজে এইদিকে আমাদের যেতেই হবে, কারণ ল্যান্ডের যা কিছু আছে আমাদের মোটামুটি জানা হয়ে গেছে মোটামুটি ভাবে কোথায় কি আছে। কাজে সাগর সম্পদ আহরণ বা উঠানো, এবং গ্লোবালি বলছেন যে মাত্র 5% মানুষ, মাত্র 5% আমরা জানি সাগর সম্বন্ধে। কাজেই এই জায়গাটা একটা বিরাট ক্ষেত্র, এখানে আমাদের যেতেই হবে, অপশন নাই। তবে হ্যাঁ, আপনাকে এই সবকিছু প্রিপারেশন করে গুছিয়ে নেওয়ার জন্য একটা সমন্বিত পদক্ষেপের মাধ্যমে যাতে আমরা এগুতে পারি সবাই মিলে, এই যে কমিটি সরকার করে দিচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা সবসময়ই দিচ্ছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র সচিবকে, আমাকে, আমরা আশা করি ব্লু ইকোনমি সেলকে নিয়ে এবং ওই যে 19 সদস্যের যে সচিব কমিটি আছে তার মাধ্যমে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, তবে আপনি যদি আজকেই বলেন ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের নৌবাহিনীর যে আধুনিকায়ন হচ্ছে বা ত্রিমাত্রিক নৌবাহিনী, মানে ওনার প্রতিশ্রুতি মতো প্রধানমন্ত্রী যেটা বলেছেন 97-এ বলেছেন ত্রিমাত্রিক বাহিনী গড়ে তুলবেন, সেটার একটা ধাপে এসছে। শুধুমাত্র সার্বভৌমত্ব এবং নিরাপত্তার দায়িত্ব, এর বাইরে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডে নৌবাহিনীর সহযোগিতা বা নৌবাহিনীকে কাজে লাগানোর প্রয়াসটা কতটা দেখছেন আপনি? অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণেই তো নৌবাহিনী। কারণ আপনি যদি এই 664 কিলোমিটার জায়গা পাহারা না দেন, তাহলে কিন্তু যা মাছ আমার আছে সবই চলে যাবে। কারণ বিদেশি বহু ট্রলার প্রায়ই আসে, তারা মাছ চুরি করে নিয়ে যেতে চায়, তারা এটা পাহারা দিচ্ছে সার্বক্ষণিকভাবে। এখন এয়ারক্রাফট থেকেও দিচ্ছে, যুদ্ধ জাহাজ থেকেও দেওয়া হচ্ছে। এখন আমাদের যে সুবিধা হলো যে মনে করেন যদি ড্রাগ বা অন্যান্য অবৈধ কোনো জিনিস কোনো জাহাজ নিয়ে যায়, তখন আমাদের একটা জাহাজ যখন তার পিছনে পিছনে যাবে, সে কিন্তু স্পিড বাড়িয়ে চলে যেতে পারবে যদি তার স্পিড বেশি থাকে। কিন্তু একটা সাবমেরিনকে যদি আমরা বলি অমুক জায়গায় জাহাজটা আছে, সে কিন্তু নিচ দিয়ে অতি সন্তর্পণে আস্তে আস্তে খুব কাছে গিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারবে, যেই ক্যাপাবিলিটি আমাদের এতদিন ছিল না। কাজেই সমুদ্র সম্পদ রক্ষাতেই এর গতি কতটুকু? সাবমেরিন গতি প্রায় 16.5 নটিক্যাল মাইল ঘন্টায়, কাজে ভালো গতি আছে। কাজে আমার বিশ্বাস যে সমুদ্র সম্পদ রক্ষায় নৌবাহিনী একটা বড় অবদান ইতিমধ্যেই রাখছে এবং সামনেও তারা রাখবে। এবং সরকার যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতেছে, তাতে আমার বিশ্বাস যে খুব বেশি দূরে নয়, যখন আপনি আমি দেশবাসী সবাই বুঝতে পারবে যে সাগরের সম্পদ দ্বারাই এই দেশের ভবিষ্যৎ উন্নয়ন। এটা তো শুধু আমরা নিজেরা নিজেদের সম্ভাবনাগুলো নিয়ে কি উদ্যোগ নিচ্ছি বা কি প্রচেষ্টা আমাদের আছে সে নিয়ে আলাপ করলাম। শেষ কথা হলো এটি যে রিজনাল কিছু কোঅপারেশনও তো আছে, সেটা আমাদের আপনার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে একটা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভের কথা আমরা শুনেছি, এটা কতটা কার্যকরভাবে আগাচ্ছে? এর লক্ষ্যটা কি ছিল? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ আছে একটা বিমস্টেক, সেটাও তারা কাজ করতেছে। তাদেরও এই যে এই মাসে একটা ব্লু ইকোনমি আর একটা সেমিনার তারা করবে। আর আমরা আয়োরার মাধ্যমে অনেকগুলো কাজে এগিয়ে নিচ্ছি। আয়োরা ধরেন আমরা একটা ইউনিভার্সিটির প্রস্তাব দিয়েছি আয়োরা থেকে এস্টাবলিশ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এবার বলে এসেছেন একটা ইউনিভার্সিটির কথা। তারপরে ওরা আমাদের কিছু প্রজেক্টের কাজও দিয়েছে, এই যে ফিশ কালচার, বায়োটেকনোলজির উপরে আমরা সেটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করতেছি। এইগুলো সব মাল্টিল্যাটারাল ফোরামের কারণে, এবং অন্যান্য দেশ থেকেও আমরা কিছু হেল্প পাচ্ছি। আমরা ধরেন মেরিটাইম কোঅপারেশন ব্লু ইকোনমির ভিতরে আমরা ভারতের সঙ্গে একটা এমওইউ করেছি, যেখান থেকে আমরা আশা করি যে কিছু কিছু প্রজেক্টের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে আমরা সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে পারবো। কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে সাগর
কেউ একা এর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। যখন সাগরে যদি একটা জাহাজ ডুবি হয়, তাহলে সেই জাহাজের তেল কিন্তু বাংলাদেশের বাউন্ডারিকে যেমন এফেক্ট করবে, ভারতকেও করবে, মায়ানমারকেও করবে। তাকে কিন্তু কোনোভাবে বলতে পারবে না যে তুমি মায়ানমারে যাও না বা বাংলাদেশে যাও না। এই জন্যই সাগর সম্পদ বা সাগরকে সুরক্ষা করার জন্য সবার দায়ী, সার্বিকভাবে এই এলাকার সবার সহযোগিতা দরকার। তা না হলে কিন্তু আমরা যদি খুব বেশি চিন্তা ভাবনা করি যে আমরা একাই চলবো, তাহলে কিন্তু সাগরে আমরা সাকসেসফুল হতে পারবো না। সাগর সম্পদকে সাকসেসফুল করতে হলে, নিয়ে আসতে হলে আমাদের সবারই সার্বিক সহযোগিতার প্রয়োজন হবে। ধন্যবাদ জনাব খোরশেদ আলম স্টুডিওতে আসার জন্য এবং আমাদের ব্লু ইকোনমি এবং বাংলাদেশের সমুদ্র সম্পদ সম্পর্কে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর এই অনুষ্ঠানটি অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntpd.com।